তো আদিল, সামনে নির্বাচন, মাথায় রাইখো আমারে। এবার কিন্তু লড়াই কঠিন। সাদ্দাম দাঁড়াইব, জানোই তো। জনগণও মগারে সেই ভালোবাসে। ও আমার পথের সবচেয়ে বড় কাঁটা। গোড়া থেকে উপড়ে ফেললে কেমন হয়? আদিল তাকালো না মান্নান সাহেবের দিকে। দিকপাল চ্যাটার্জির বাড়িয়ে দেওয়া সিগারেটটা নিল, ঠোঁটে পিষে আওড়ালো, গদি পাওয়ার আগে ছাড়া লাগবে। মন্ত্রী সাহেব, নির্বাচনের ক্যান্ডিডেট উপরে কি বোঝাবেন? জনগণের কত পাওয়ার তা আপনার ধারণারও বাইরে। তাহলে কি হাত গুটিয়ে বসে থাকবো? আদিল ফিরে তাকালো এবার। হাত গোটাবেন কেন? টাকা দিব, ভোটার কিনবেন। যত পর্যন্ত ততই। মান্নান সাহেবের মুখ লটকে এলো, বলে ফেললেন, বিনিময়ে তো তুমি আমার সব রক্ত চুষে খেয়ে ফেলো মিয়া। মাথায় যা চুল আছে তাও বেশি দিন থাকবে বলে মনে হয় না। তোমার লাইগা আমার গদি নড়ে ওঠে। আদিল ভ্রু নাচালো। আমার কোটি কোটি টাকা হুদাই আত্মসাৎ করতে চান? বউ লাগবে নাকি? দিকপাল চ্যাটার্জি হো হো করে হেসে ওঠেন। স্বরাষ্ট্রমন্ত্রী শোধালেন, ম্যাডামের পেছনে হুদাই ভাববা নাকি কোটি কোটি টাকা? ভাঙবো না কেন? এখন আমার ইনকাম তার জন্যই বরাদ্দ, এই জানো। পাশে রোজা নির্বিকার থাকতে চাইল, কোনো প্রতিক্রিয়া দেখালো না তাদের কথোপকথনে। আলাপ শেষ করে দিকপাল চ্যাটার্জি উঠে দাঁড়ালো, বলেন, আসেন সবাই, ভোজন শেষ করি। গার্ডেনে পার্টি আছে, সেই মাল আসছে। নাচ দেখবেন নাকি গান? রোজা নাক মুখ কুচকে আর চোখে চেয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। ইতিমধ্যে সবাই তিনতলা থেকে নেমে গিয়েছে নিচে। শেষে নামছে আদিল রোজাকে নিয়ে। আদিলের এক হাত রোজার কোমরে, অন্য হাত সিগারেটে। পেছনে শান্ত এলেন, ক্লান্ত ধ্রুব। দোতলা সিঁড়ি বেয়ে সবে নিচতলায় সিঁড়িতে পা ফেলেছিল, তক্ষুনি হলরুমের ডিজিটাল সাউন্ড সিস্টেম বলে ওঠে, আদিল মির্জা বউকে দেখো নাই মনে হয়। শালা বউ দেখতে হেব্বি। দেখে আমার শ্বাস এখনো মনে হয় গলায় আটকে গেছে। বুকটা ভার লাগছে। আগুন দেখতে আরো তেজ। আমার তো চোখে ভাসছে এখনো। কল্পনা করছি আমার শরীরের নিচে পিষে ধরেছে। ড্যাম কি ফিকা। দিকপাল চ্যাটার্জি গর্জে উঠেছেন ততক্ষণে, বন্ধ করো এটারে। কে অন করছে? কামড়ের শখ জাগছে? বন্ধ করা হয়েছে ডিজিটাল সাউন্ড সিস্টেম। শিয়ামের অশ্লীল কথাগুলোর সমাপ্তি ঘটল। ততক্ষণে আদিলের পাশে থাকা রোজার শরীর বরফের মতো জমে গেছে। ইতিমধ্যে পুরো হলরুমে পিনপত নীরবতা বয়ে গেল। দিকপাল চ্যাটার্জি আতঙ্কে এইটুকুন হয়ে গেছেন, তার পার্টিতে এসে যদি এই হারামজাদা মরে তাহলে জবাবদিহিতা তো তাকে করতে হবে। তিনি ব্যাকুল হয়ে পড়লেন। আদিল, আদিল লিসেন টু মি। রোজা চোখ বুঝল, অনুভব করলো তার পাশে শরীরটা এ যাত্রায় নড়ছে না। তাকেও ভয়াবহ ক্রোধ অনুভব করতে পারছে। আদিল গায়ের কোট খুলল দ্রুত। সেই কোট রোজার গায়ে পরাতে পরাতে আদেশ ছুড়ল, খামকির পলরে আটকে রাখ। রোজা তাকালো সামনে দাঁড়ানো চোখ মুখে। আদিল তাকায়নি, সে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত ছুটেছে সাথে সাথে। আদিল রোজাকে নিয়ে কদম বাড়ালো বেরোনো মেইন গেটের দিকে। দিকপাল চ্যাটার্জি পিছু পিছু এলেও একটা শব্দ উচ্চারণ করতে পারল না। আদিলের চোখ মুখে তাকিয়ে তার আত্মা নড়ে উঠল যে। বেরোনোর পুরো পথটা রোজা নীরব রইল। আদিলও ম্যানশন থেকে বেরিয়ে সোজা গাড়ির সামনে এসে থামলো। আদিল এলেন, গাড়ির ব্যাকসিটের দরজা মেলে ধরল। আদিল গাড়ির হাতলে হাত রেখে রোজাকে বসালো ভেতরে। তাকালো অবশেষে, কণ্ঠ দমিয়ে রাখার চেষ্টা। বাড়ি যাও। রোজা কিছু বলতে পারল না, বলেই দরজা লাগিয়ে দিয়েছে। ক্লান্ত উঠে বসেছে ড্রাইভিং সিটে। পাশে ধ্রুব দেখলো আদিল শার্টের হাত দুটো ফোল্ড করতে করতে ফের প্রবেশ করেছে ম্যানশনের ভেতরে। রোজা শান্ত হতেই পারল না। ওই অশ্লীল কথার তেমন প্রভাব না পড়লেও তার সামনে এতক্ষণ থাকা ভয়ানক আদিল মির্জার প্রভাব ফেলেছে। কি করবে? মেরে ফেলবে? রোজার ভাবতে পারল না আর। ইতিমধ্যে গাড়ি চলতে শুরু করেছে। রোজা নিজেকে সামলাতে চাইলো স্বাভাবিক রাখতে, কিন্তু পাচ্ছে না। রোজা অস্পষ্ট স্বরে প্রশ্ন করে, কি করবো ওই লোকের? ধ্রুব উত্তর করল না। রোজা উত্তরের আশাও নেই, তবে ক্লান্ত করল। মেরে ফেলবো। রোজা চোখ বুঝল না, অমন শয়তান মারা যাবে এই জন্য তার অস্থিরতা কাজ করছে না, করছে অন্য কারণে। এত এত মানুষ ওখানে, বলে বেরিয়ে মেরে ফেললে ঝামেলা হবে না? রোজা এত কিছু তো বোঝে না। গাড়ি ছুটছে দ্রুত গতিতে। কতক্ষণ হলো জানা নেই। হঠাৎ ফোন বাজলো ক্লান্তর। ক্লান্ত তাকালো, অচেনা নাম্বার। ধরল সে। ব্লুটুথ থেকে বেরিয়ে এলো দিকপাল চ্যাটার্জির আর্তনাদ। ক্লান্ত? কি মনে হয় তোমার? ম্যাডাম পারলে আদিলকে থামাতে? তাড়াতাড়ি বলো, কি ভয়ঙ্কর কাণ্ড হবে ভাবতে পারছো?
আড়ালে আবডালে মারলে অন্তত মাটি চাপা দেওয়া যেত। ভরা মজলিসে ওই আইজিপির ভাগ্নেকে মারলে কি হতে পারে ভাবতে পারছো? ওর ওপর আইজিপি কায়সা মাহমুদ খবর পেয়ে আসছে এইদিকে। মিডিয়া পুলিশ ফোর্স আনলে কত ঝামেলা হবে ভাবতে পারছো? ক্লান্ত থমকালো, ভাবলো, হঠাৎ বলল। কথা বলুন। ধ্রুব চমকে ওঠে। তার আশ্চর্যচিত দৃষ্টির সামনে ক্লান্ত ফোন বাড়িয়ে দিল পেছনে। হঠাৎ রোজা অবুঝ তবে ফোন নিল, কানে গুজল, শুনলো চুপচাপ। কল কেটে গেলে ফোনটা বাড়িয়ে দিল। একটা শব্দ উচ্চারণ করে না অনেকক্ষণ। ক্লান্ত কোনো শব্দ বলে না। একই গতিতে গাড়ি চলতে থাকে। পিনপত নীরবতা ভাঙলো রোজার প্রশ্নে। কি মনে হয় সে থামবে আমার কথায়, আমার উপস্থিতিতে? ক্লান্তর কাটকাট জবাব এলো। থামবেন? রোজা চুপসে গেল। বাজলো দিকপাল চ্যাটার্জির কথাগুলো। এই মুহূর্তে আদিলকে থামানো জরুরি। কায়সার ভীষণ শেয়ানা, ফাঁকা হাতে আসবে না, মিডিয়া আনবে, ঝামেলা হবে। পর মুহূর্তে ভেসে এলো মেয়ের আবদার। ড্যাডিকে নিয়ে ফেরো মম। রোজা দম নিল ছোট করে, অবশেষে শক্ত গলায় বলল। গাড়ি ঘোড়াও। ক্লান্ত যেন এই আদেশের অপেক্ষাতেই ছিল। ঝড়ের বেগে গাড়ি ঘুরে গেল। যেই পথ পেরিয়ে এসেছে সেই পথে তীব্র গতিতে ছুটল। শক্ত ঘুষিতে সিয়ামের চোপাটা নড়ে ওঠে, ভেঙে যায় দাঁত, গলগল করে রক্ত বেরুচ্ছে। সেই রক্ত এসে ছিটকে পড়েছে আদিলের সাদা শার্টের হাতায়। ইতিমধ্যে সিয়ামের বডিগার্ড একটা পাশে ফ্লোরে কাতরাচ্ছে সামনে। তার মুখ পাড়া দিয়ে ধরেছে শান্ত। আদিল, আদিল, কাম ডাউন, থামো, দোহাই লাগে, ও আইজিপির ভাগ্নে। আদিল ফিরে তাকালেও হঠাৎ চোখ মুখের অমন ভয়ঙ্কর অভিব্যক্তি দেখে দিকপাল চ্যাটার্জি থমকে পড়েন। শ্বাস আটকে আসে গলায়। ভয়ে ক্রমাগত পিছু চলে আসেন। আদিলের টগবগিয়ে ওঠা রক্ত তখন চোখে এসে পৌঁছেছে। ওই চোখের দৃষ্টির চেয়েও ভয়ানক শোনালো হিমালয় ছোঁয়া বজ্রকণ্ঠ। আমার স্ত্রীকে যে শরীরে নিচি ও পিষে ফেলার পরিকল্পনা করেছি, ওই শরীর আমি আমার নিজ হাতে কাটবো। প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা। আইজিপি কেন, এই পৃথিবীর কোনো ক্ষমতা ওকে আমার থেকে বাঁচাতে পারবে না। দিকপাল চ্যাটার্জি আর একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না। শিয়াম হাঁটু ভেঙে পড়েছে ফ্লোরে। তাজা রক্ত মুখ থেকে মুছে তাকালো আদিলের রক্তিম চোখে। আমার মামা আসতেছে, মারলে এখনই গুলি কর, না হলে। আদিল হাতের পিস্তলটা ছুঁড়ে ফেলল। তোকে গুলি করব না, তোর মামার সামনে তোকে মারবো, তিলে তিলে ছেলে ফেলবো। গ্রাউন্ড ফ্লোর কেন, পুরো ম্যানশন ফাঁকা। শুধু আব্দুল মান্নান স্বরাষ্ট্রমন্ত্রী মাথায় হাত চেপে বসে আছেন এক কোণে। এ যাত্রায় স্বরাষ্ট্রমন্ত্রী উঠে দাঁড়ালেন, তাকালেন না ফ্লোরে হাঁটু গেড়ে বসা রক্তাক্ত সিয়ামের দিকে, শুধু বলে গেলেন, আমি এই ঝামেলার মধ্যে নাই। আব্দুল মান্নানও কাইকুই করে চলে যাচ্ছেন পেছনে পেছনে। দিকপাল চ্যাটার্জির গলা শুকিয়ে এলো। ততক্ষণে আদিল সিয়ামের ঘাড় ধরে ফ্লোরে আঘাত বসাচ্ছে একের পর এক। ভয়ানক শব্দের পাশাপাশি রক্তের ছাপ পড়ল ফ্লোরে। চোখ মুখে রক্ত ভেসে গিয়েছে। চেনার উপায় নেই। বাইরে থেকে একজন বডিগার্ড দৌড়ে এলো। স্যার, সম্ভব পুলিশ পোস্ট আসছে, মিডিয়াও আছে সাথে। দিকপাল চ্যাটার্জির মাথায় হাত। তিনি অনুনয় করলেন একরকম। আদিল, পরে মাইরো, আড়ালে, এখনই কেন? আদিল উত্তর দিল না। হাত বাড়াতেই একটা চাকু এনে ধরিয়ে দিয়েছে এলেন। ওটা নিয়ে ইতিমধ্যে বসিয়ে দিয়েছে সিয়ামের উরুতে। চিৎকার ভেসে বেড়ালো দেওয়ালে দেওয়ালে। এই আর্তনাদে যায় আসে না দিকপাল চ্যাটার্জির। সে তাকাচ্ছে দরজার দিকে বারংবার। শান্ত হঠাৎ করে হাঁটা ধরল। সে বেরুবে, থামাবে মিডিয়া আইজিপিকে। তক্ষুনি প্রধান দরজাটা খোলা হলো সজোরে। আদিল ফিরে তাকালো না। সে চাকুটা সিয়ামের বুকের মাঝ বরাবর বসাবে, তক্ষুনি ডাক পড়ল, শুনুন। আদিলের হাত থমকালো দৃষ্টি। রোজা ছুটে আসছে হন্তদন্ত ভঙ্গিতে। তার পেছনে ক্লান্ত ধ্রুব। ইতিমধ্যে বাইরে থেকে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে গর্জন, পিস্তলের শব্দ। আদিলের দৃষ্টি পড়ল ক্লান্তর ওপরে। ক্লান্ত? ওই ডাকে ক্লান্তর হাঁটু ভেঙে আসতে চাইল। রোজার হৃৎপিণ্ড তখন ধরফর করছে। আশেপাশে কোথাও তাকালো না, সোজা এসে ধরল আদিলের হাতটা। আসুন, উঠুন। আদিল উঠে দাঁড়ালো, হাতে তখনও চাকু। বলতে নিল, তুমি ফিরে যা। বলতে পারল না। ব্যাকুলভাবে রোজা হাত ধরে টানলো। আদিল হতভম্ব। রোজা টানতে টানতে বলে গেল, আপনি আমার সাথে এক্ষুনি ফিরবেন মিস্টার মির্জা। ম্যানশনের দিকে ধেয়ে আসা পুলিশ গাড়িগুলো থেকে সাইরেন বাজছে সামনে। এক মুহূর্তে জায়গাটিতে পুলিশের আয়ত্তে চলে এসেছে। কড়াকড়ি গার্ড পড়েছে। পাশাপাশি মিডিয়ার দুটো গাড়িও এসেছে। তাদের বেরোতে দেওয়া হলো না এক্ষুনি। প্রয়োজনে বের করা হবে, সোজা লাইভ টেলিকাস্ট করা হবে। পাশাপাশি এসেছে অ্যাম্বুলেন্সের গাড়ি। সামনের গাড়িটা থামতে ঝড়ের গতিতে যে বেরুলো, তার বয়সটা ঠিকঠাক ঠাওর করা দুষ্কর। গাঢ় ধূসর পুলিশ ইউনিফর্মে সজ্জিত পুরুষটি এই দেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কায়সার আহমেদ।
ক্রোধে চোখ মুখের অবস্থা অবর্ণনীয়। কেমন ফ্যাকাশে হয়ে আছে ভাগ্নের চিন্তায়। এখানে সময় অপচয় করলো না, ম্যানশনের ভেতরে যাওয়ার জন্য ছুটতে ছুটতে হুঙ্কার ছাড়লো। ম্যানশন ঘেরাও করো, রাইট নাও, কেউ যেন পালাতে না পারে। ততক্ষণে করিডোর দিয়ে ছুটছে কায়সার, তার পেছনে 7 জন পুলিশ, তাদের হাতে পিস্তল। সতর্ক চোখে চেয়ে তাক করে রেখেছে সামনের দিকেই। দুয়ারের কাছে এসে কায়সার নিজের পিস্তলও হাতে তুলে নিল, ডাকলো সতর্ক গলায়, সিয়াম, সিয়াম মাই বয়, সিয়াম। বিপরীতে ব্যথায় আর্তনাদ ছুড়ে গোঙানোর মৃদু শব্দ ভেসে এলো। কায়সার দৌড়ে প্রবেশ করলো ভেতরে, শ্বাস গলায় থমকালো এক মুহূর্তের জন্য মাত্র। পুরো ম্যানশন ফাঁকা। গ্রাউন্ড ফ্লোরের এক কোণেতে সিয়াম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, চোখ মুখ চেনার কোনো উপায় নেই, রক্তে ভেসে গিয়েছে ফ্লোর। কায়সার ছুটে এসে হাঁটু ভেঙে বসলো, ধরলো সিয়ামের শরীর, কাঁপলো হাত, তার কণ্ঠ। কে কে করেছে? আমার ছেলে, আমার সিয়াম। সিয়ামের কণ্ঠ বসে গেছে, নাক মুখ দিয়ে রক্ত বেরুচ্ছে, কপাল ফেটেছে, নামটুকু কোনো মতে আওড়াতে মুখ দিয়ে গলগল করে রক্ত বেরুলো। না হলে আদিল মির্জা মামা ড্যাড বাস্টার। সঙ্গে সঙ্গে বুঝে এলো সিয়ামের চোখ জোড়া, তবে তখনও দুর্বলভাবে শ্বাস নিচ্ছে। আঘাতগুলো গুরুতর দেখালেও প্রাণ সংশয় নেই। কায়সার উঠে দাঁড়িয়েছে। ইতিমধ্যে পুলিশ অপরাধীদের ম্যানশন জুড়ে খুঁজে যাচ্ছে। কায়সার ক্রোধে চিৎকার করে ওঠে, পারলে সামনে থাকতি, পালালি কেন? কুত্তার মতন পালিয়েছিস কেন? তুই নাকি সিংহ, তোর বুকে নাকি অনেক দম। আদিল, আদিল মির্জা, ইউ ফাকার, তোরে আজ আমি ওই পাওয়ার থেকে টেনে হিসড়ে নামিয়ে ছাড়তাম। সিংহ বনে বেড়াস না? কই তোর চটপট? আমাকে নাকি চোখে লাগাস না? তাহলে পালালি কেন? পারলে সামনে আয়, দেখি তোর কত সাহস, কত বড় বীর পুরুষ তুই, কত পাওয়ার আছে, আয় সামনে। কায়সার আহমেদের কথাগুলো পুরো ম্যানশন জুড়ে ভেসে বেড়াচ্ছে। কানে এসে লেগেছে গোপন পথের করিডোর দিয়ে হাঁটার রোজারও। পাজোড়া থমকে থমকে আসতে চাইছে, বুকের ধরফরানি বেড়ে চলেছে প্রতিনিয়ত। পুলিশ যে তাদের খুঁজছে আর আওয়াজ শোনা যাচ্ছে বেশ, গা ছমছম করে উঠছে। আদিলের হাতটা আরো শক্ত করে ধরলো বিপরীতে, জোরালো ভাবে টানলো, কদমের গতি আরো বাড়ালো, অথচ আর যেতে পারলো না। টান পড়লো, থামতে বাধ্য হলো। আদিলের শক্তপোক্ত মুখের অভিব্যক্তি স্বাভাবিক, যখন কথা বলল রোজা বিচলিত হলো। প্লিজ যাবেন না, শুনুন। সতর্ক চোখে একবার ফিরেই তাকাতে আদিলের সম্মোহিত দৃষ্টিতে দৃষ্টি মিলে ঘূর্ণিঝড় বইল বুঝি। মনে হলো এই লোক কিছু শোনেনি, কিচ্ছু না। রোজার গলায় শ্বাস আটকে এলো, ঘটল বিপত্তি। মুহূর্তে শাড়িতে পা বাজেভাবে পেঁচালো, মুখ থুবড়ে পড়তে হয়নি। তার হাতে থাকা আদিলের শক্তপোক্ত হাতটা দ্রুত গতিতে সামলে নিয়েছে তাকে। রোজা হিসহিস করে উঠল পায়ের ব্যথায়, ডান পা মচকে গিয়েছে, হাঁটতে পারছে না আর। তাই পেছনে দাঁড়িয়ে পড়েছে একদল। দিকপাল চ্যাটার্জি অন্যদিকে চেয়ে আছেন, ভুলেও চাইলেন না এদিকে। শান্ত এলেন ক্লান্ত, ধ্রুব, ওদের চোখ মুখের অবস্থা বেশ ভয়ঙ্কর। তখনই এক হাতে দূরত্বটুকু ঘোচালো আদিল, হাতটা সরিয়ে আনতেই রোজা সতর্ক হয়, আউড়ে বসে। যাবেন না। আদিল প্রত্যুত্তরে দুপায়ের পাতার ওপর ভর দিয়ে বসে পড়েছে রোজার পায়ের কাছে। শাড়িটা অল্প তুলে দেখলো মুচড়ে যাওয়া পাটা লাল হয়ে গিয়েছে এক মুহূর্তে, ফুলে ফেপে উঠেছে গোড়ালির জায়গাটুকু। উঁচু হিলে জুতো জোড়া খুলে তা এক হাতে নিয়ে উঠে দাঁড়ালো। রোজাকে ডান হাতে তোলার আগে আস্তে করে শুধু বলে নিল, গলা ধরো। রোজা বুঝতে পারেনি প্রথমে, যখন নিজেকে শূন্য অনুভব করলো। বাঁচার তাগিদে ডুবতে বসা নাবিকের মতো দ্রুত দুহাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আদিলের গলা, নিজেকে আবিষ্কার করে শক্তপোক্ত বুকের ভাঁজে ভাঁজে। লজ্জায় আর দৃষ্টি তুলে তাকাতে পারল না আর রোজা। কদম সামনে বাড়াতে বাড়াতে আদিল ডাকলো এ যাত্রায়। শান্ত। এই ডাকের অপেক্ষাতেই যেন তৃষ্ণার্ত ছিল ছেলেটা। আগুন ঝরে পড়া দৃষ্টি নোয়ালো। শান্ত দ্রুত এগিয়ে এলো কয়েক কদমে, পাশাপাশি এগিয়ে এসেছে এলেনও। ফিরে তাকালো না আদিল। তার থমথমে কণ্ঠের আদেশ পড়তে দিকপাল চ্যাটার্জি বড় করে শ্বাস টেনে নিলেন। হৃৎপিণ্ড থমকেছে। অন্যদিকে রোজার শরীর শক্ত হয়ে এলো। মেইন গেট বন্ধ করে দিতে বলো, ওকে আমি চিন্তা পড়াবো। গোপন পথে ছোট গেট মেলে ধরা হয়েছে বাহির থেকে। ইতিমধ্যে কয়েকটি গাড়ি অপেক্ষারত তাদের জন্য। কালো গাড়ির ব্যাক সিটের ডোর ক্লান্ত মেলে ধরতে আদিল নুয়ে রোজাকে বসিয়ে দিল সিটে। পা জোড়াও সিটে তুলতে নিয়ে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা করছে? রোজা হতভম্বে নেয় মাথা নাড়িয়ে বোঝালো, বেশি না। আদিল দৃষ্টি পা থেকে সরিয়ে ফেললো রোজার মুখে। গাড়ির মৃদু আলোয় কাছ থেকে দেখলো ফ্যাকাশে সুন্দর মুখটা। আদিল নরম গলায় আওড়ালো, বসো, বের হবো কিছুক্ষণের মধ্যে। আদিল সরে আসতে চাইলে অনুভব করলো তার হাতের ওপর একটা নরম হাতের উপস্থিতি। রোজার চোখ মুখে ভয়, কণ্ঠ কাঁপে। ছেড়ে দিন না, আপনি কেন করছেন?
আদিল দেখলো ভাষা চোখ দুটো, ঘর্মাক্ত মুখ, গোলাপি ঠোঁট, পুরো মুখে নজর বুলিয়ে অবশেষে চোখ রাখলো চোখে। রক্ত লাল চোখে চেয়ে রোজার শ্বাস থমকালো, পলক ফেলতেও ভুলে গেল। আওড়ালো আদিল, যাকে আমি কোথায় রাখবো বুঝে পাই না, মাথায় নাকি বুকে, তাকে নিয়ে এমন বাজে কথা বলা মানুষ কিভাবে বাঁচিয়ে রাখি বলতো? ও এখনো পৃথিবীর বুকে শ্বাস ফেলছে, আমি মানতে পারছি না। রাগে গা কাঁপছে আমার, মাথা কাজ করছে না, আমার রক্ত টকবক করছে। রোজা, আমি হিংস্র হলে ওকে এখনই ছিঁড়ে ফেলতাম। মানুষ তো শুধু পুড়িয়ে ফেলবো জিন্দা। রোজা চোখ বুঝলেও শক্ত করে, অনুভব করলো আদিল সরে গিয়েছে, অথচ রোজা তাকানোর সাহস পেল না। দুহাতে চোখ মুখ ঢেকে মাথা নুইয়ে রাখলো। নাকে ভেসে এলো পেট্রোলের তীব্র গন্ধ, ভেসে বেড়ালো গর্জন। তক্ষুনি ড্রাইভিং সিটে উঠে বসলো ক্লান্ত। রোজা তাকালো ভেজা চোখে। ক্লান্ত গাড়িটা ড্রাইভ করে একটানে বের করে নিয়ে এসেছে, থামিয়েছে ম্যানশন থেকে অনেকটা দূরে। অথচ রোজা স্পষ্ট দেখতে পেল আদিল মির্জাকে। ঠোঁটের পাশে পিষ্ট করে ধরা সিগারেট ধরিয়ে জ্বলন্ত লাইটার ছুঁড়ে মারলো পেট্রোলের ওপর। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। বাতাসের গতির চেয়েও দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে চতুর্দিক জুড়ে। রোজা হতভম্ব চোখে দেখলো সেই দৃশ্য। দিকপাল চ্যাটার্জি চোখ বুঝলেন হতাশায়, কপাল ধরে বললেন, কি দরকার ছিল এসবের? পোলারে গোপনে আউট করে দিতে পারতা না? এভাবে কাইসারের সাথে লাগাটা ভালো হয় নাই, শত্রু বাড়লো। আদিল সে কথার জবাব দিল না। ওখানে দাঁড়িয়ে থেকে পুড়তে থাকা ম্যানশন দেখে গেল। মেইন গেট খোলার জন্য তখন যুদ্ধ করা হচ্ছে। চিৎকারের শব্দে আশপাশ জুড়ে ছমছমে পরিস্থিতি। অন্যদিকে জবাবের আশায় নেইও দিকপাল চ্যাটার্জি। তিনি ভিন্ন এক গাড়ির ব্যাকসিটে উঠে বসেছেন। কাঁচ নামিয়ে তাকালেন আদিলের দিকে, দীর্ঘশ্বাস ফেলে বললেন, হঠাৎ করে সিয়ামের কথাগুলো হলরুমের সাউন্ড সিস্টেমে কিভাবে শোনা গেল? কারো হাত আছে ওইখানে? আমার সন্দেহ হচ্ছে এক নজরের। আদিল ফিরে তাকালো না, অনুভূতি শূন্য গলায় বলল, যেই দেখ, তা আমার কাছে ইম্পর্টেন্ট না। দিকপাল চ্যাটার্জি বলে গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই। আমার ধারণা যদি সত্যি হয়, তবে জানার বড় আগ্রহ আছে যে তার এটা করে কি হাসিল হলো। এইখানে আমি গুরুতর ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। আদিল ম্যাডাম আছে সঙ্গে, ফেরার তাড়া কইর না এই রাত বিরাতে। আশেপাশে কোথাও উঠো, পরে দেখা হইব। দিকপাল চ্যাটার্জি হাত নাড়িয়ে ইশারা করতে ড্রাইভার গাড়ি স্টার্ট করলেন। গাড়িটা চোখের পলকে বেরিয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এসেছে শান্ত এলেন। ধ্রুব নেই, সে সামনের দিকে মেইন গেট আটকে রাখার দায়িত্বে আছে। আদিলের পেছনে দাঁড়িয়েছে শান্ত এলেন। তাদের পেছনে ম্যানশন পুড়ছে দাউ দাউ করে। চিৎকারের আওয়াজ আরও জোরালো হয়েছে। অনেকেই তো আটকেছে এখানে। আগুন দৌড়ে এসে ছুঁয়েছে এদিকেও, তাপ অনুভব করা যাচ্ছে। সিগারেটের শেষ টান দিয়ে সেটা জমিনে ফেলে পায়ে পিষল আদিল। কদম বাড়ালো অবশেষে, পিছু নিল শান্ত এলেনও। বেরিয়ে এই গেটও আটকিয়ে দিল। অন্ধকার রাস্তায় গাড়ি চলছে সাধারণ গতিতে। পিনপথ নীরবতা বইছে। রোজা চেয়ে আছে তার পাশের বন্ধ জানালার কাছে। বাইরের দৃশ্য দেখার বদলে কালো কাঁচে ভাসছে একটা চোখা মুখ, তীক্ষ্ণ ধূসর চোখ। আদিল মির্জা অপলক তাকিয়ে আছে তার দিকেই। রোজা দেখতে পাচ্ছে, অনেকক্ষণ যাবৎ চেয়ে আছে। কেন চেয়ে আছে এভাবে, কি দেখছে এত, তা জিজ্ঞেস করার সাহস রোজার নেই। যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরতে চায় সে, একটু একা থাকতে চায়। তার মস্তিষ্ক কাজ করছে না, এত এত মানসিক চাপ পড়ছে। অথচ হঠাৎ করে লক্ষ্য করলো গাড়িটা ফেরার পথে যাচ্ছে না, উল্টো এক অপরিচিত রাস্তা দিয়ে যাচ্ছে। রোজা ফিরে তাকালো, হতবাক হয়ে প্রশ্ন করলো, গাড়ি কোথায় যাচ্ছে? আদিলের কণ্ঠ খসখসে শোনালো। ফার্ম হাউস। রোজার মুখে অমাবস্যা নামলো যেন। কি? কেন? বাড়ির দিকে গাড়ি নিতে বলুন, হৃদি অপেক্ষা করছে আমার। ঘুমিয়ে পড়েছে। রোজার কণ্ঠ হিমালয় ছুল প্রায়। তো উঠে খুঁজবে, আমি বাড়িতে ফিরবো, গাড়ি ঘোরাতে বলুন। আদিলের কণ্ঠ ভীষণ স্বাভাবিক তখনও, অভিব্যক্তির কোনো পরিবর্তন এলো না। আপনার সাথে আলাপ আছে, বাড়ি ফেলে ডিস্টার্ব হব। রোজার হৃৎপিণ্ড থমকে এলো বুঝি, হাপিতস্য করে ওঠে। আদিল নির্বিকার। গাড়ির স্পেস ভীষণ ছোট আমার আলাপের জন্য। রোজার মুখ থেকে সব রক্ত বোধহয় সরে গিয়েছে। কিসের ইঙ্গিত দিচ্ছে তা বোঝার মতন বয়স তার বহু আগেই পেরিয়েছে। আতঙ্কে ধরফড়িয়ে উঠল সে। গাড়িতে বলুন। আদিল চেপে ধরল রোজার ছটফটে উঠতে চাওয়া পা দুটো, আওড়ালো, শান্ত হন, পায়ে ব্যথা পাবেন। রোজার গলার ভেতরটা শুকিয়ে এলো, তার কোনো কথাই শোনা হলো না। গাড়ি চলছে আপন গতিতে। হঠাৎ শান্ত কণ্ঠে নিস্তব্ধতা ভাঙল। বস, আমাদের ফলো করা হচ্ছে। বলেই গলাটা ঝাড়ল। সম্ভবত রিনা সওদাগর, গাড়ির নাম্বার প্লেট তো তাই বলছে। ক্লান্ত মুখ বাঁকালো।
শোধরালো না। বলতে বলতে কাঁচ নামালো, পিস্তলটা বের করে দুটো গুলি ছুটতে পিছু আসা গাড়ি বাঁক খেয়ে গাছের সাথে ধাক্কা খাওয়া তীব্র শব্দ ভেসে এলো। শহরের কোলাহল থেকে দূরে বিস্তীর্ণ সবুজ প্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে আছে যে ফার্ম হাউসটি, তার সামনে সুবিশাল গেট মেলে রাখা হয়েছে। গাড়ি দুটো প্রবেশ করলে দ্রুত পেছনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে তৎক্ষণাৎ। চারপাশে উঁচু শিমুল, কৃষ্ণচূড়া আর আম গাছের সারি প্রাকৃতিক প্রাচীরের মতো ঘিরে রেখেছে। মূল ভবনটি দুতলা। আধুনিক স্থাপত্য, অন্যরকম গ্রামীণ সৌন্দর্যের নিখুঁত মিশ্রণ। সাদা দেওয়ালের গায়ে লাইটের হলুদ আলো পড়েছে। গাড়ি এসে থেমেছে বাড়ির সামনের পাথরের রাস্তাটুকুতে। গাড়ি থেকে বেশ দূরত্ব নিয়ে দাঁড়িয়েছে এই ফার্ম হাউসের দায়িত্বে থাকা আমিনুল রশিদ, সাথে 4 জন বডিগার্ড। এলেন এসে ব্যাকসিটের ডোর মেলে ধরেছে। আদিল বেরিয়ে আসতেই তারা সালাম জানালো। আদিলের চোখ পড়ল বড় লনের ওপরে। নরম ঘাসের ওপর কাঠের টেবিল চেয়ার সাজানো, পাশে ছোট আগুন জ্বালানোর স্থান। একটু দূরে একটা লেক আছে, পাশে ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্টের আলোয় রোজার সতর্কিত চোখ মুখ দেখা যাচ্ছে। আদিল ঘুরে এসে খুলল রোজার পাশের ডোর। রোজার ঠাঁই বসেছিল। আদিল কথা খরচ করলো না, কোলে তুলে নিল দু হাতে, কদম বাড়ালো ভেতরের দিকে। বিশাল লিভিং রুম পেরিয়ে উঠে এলো দোতলায়। কয়েকটি রুম ভিড়িয়ে এলো পরিচিত রুমে। উঁচু ছাদ, বড় কাঁচের জানালা আর পাথরে তৈরি ফায়ার প্লেস ঘরটিকে আভিজাত্যের ছোঁয়া দিয়েছে। বারান্দার দরজা খোলা থাকার ফলে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রোজা সতর্ক হয়, মুষড়ে ওঠে নামার জন্য। আদিল বাধ্য, তক্ষুনি নামালো। রোজা জমিনে পা ফেলে বুঝলো সে হাঁটতে পারছে, তার মানে হাড় ভাঙেনি। দ্রুত দূরত্ব বাড়ালো, সামান্য ব্যথায় কোকিয়ে ওঠে। অথচ পর মুহূর্তে দরজা লাগানোর দিম দিম শব্দে কেঁপে উঠল পুরোপুরি। ঘুরে তাকাতেও পারল না। তৎক্ষণাৎ ঘূর্ণিঝড় বয়ে গেল তার উপর। ঘাটটা চলে গিয়েছে আদিলের শক্তপোক্ত রুক্ষ হাতের আয়ত্তে। রোজার মাথাটা ঘুরিয়ে ঠোঁটের ভাঁজে ভাঁজে চেপে বসালো তার সিগারেট পুরন্ত ঠোঁটজোড়া। রোজা ধরফড়িয়ে তাকিয়েছিল বলে দৃষ্টি মিলল সর্বনাশা ওই তীক্ষ্ণ পিপাসিত দৃষ্টিতে, যেখানে এবারে আর ছাড় পিছুনোর কোনো চিহ্ন নেই। আদিল চেয়ে থেকেই নিজের ঠোঁটের প্রগাঢ়তা বাড়ালো। রোজা চোখ বুঝল শক্ত করে। অনুভূতির তীব্রতা এতটাই জোরালো যে এক ফোঁটা চোখের জলে গাল ভিজল। ঠোঁট ছেড়ে আদিল ঠোঁট স্পর্শ করলো ওই ভেজা চোখে। রোজা শেষ চেষ্টা করে গেল। জোর করবেন? আদিল থামল না। রোজার ছোট্ট শরীরটা নিজের ভারী শক্তপোক্ত দেহ পিষিয়ে রেখে তার সারা মুখে ঠোঁট ছুঁয়ে গেল। করছি। আই এম সেভিং ইউ রানী। ইউর হাজবেন্ড ইজ সেভিং ইউ। আমি আপনার মতো জীবন সঙ্গী চাইনি। চাইনি আপনার এই কালো সাম্রাজ্যের রানী হতে। চাইনি এমন অর্থ সম্পদ। আদিলের মুখ চলে এলো সংবেদনশীল ঘাড়ে। কাকে চেয়েছো? ওই বলটাকে? রোজা মিইয়ে গেল, স্বর কাঁপল। না চাইতেও আপনার নামে 3 কবুল পড়ে আমি জড়িয়ে গিয়েছি। 10 ঘাট কেন, 2 ঘাটের পানি খাওয়াও আমার স্বভাব নেই। তাই এই জন্মে। রোজার কণ্ঠ থমকে আসে। আদিল মির্জার গম্ভীর কণ্ঠ ফিসফিস করে ভেসে বেড়ায়। তুমি শুধু আমার। প্রধান সড়ক ধরে একটি ভাঙাচোরা গাড়ি ভয়ঙ্কর গতিতে ছুটে চলেছে। বারবার লেন বদলাচ্ছে, গতি বাড়াচ্ছে এবং বাড়িয়ে যাচ্ছে। পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে যাচ্ছিল। এই বুঝে গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটে যাবে। গাড়িটিকে পেছন থেকে ধাওয়া করে যাচ্ছে আরেকটি গাড়ি। ক্রমশ প্রচেষ্টা চলছে সামনের গাড়িটির সামনাসামনি হবার। এক পর্যায়ে যখন হলো, হাসান চিৎকার করে ওঠে, বস স্লো ডাউন। রিনা যেমন কোনো কথাই শুনতে পেল না, ফিরে তাকালো না। ক্রমশ বেগ বাড়িয়ে ছুটে গেল নিজের মতো। সামনে পেছনে ডানে বাঁয়ে কোথাও তার মনোযোগ নেই, নিজের দুনিয়াতেই মগ্ন। চোখের সামনে ভেসে উঠেছে রোজা নামের মেয়েটার দাপুটে গর্বিত মুখখানা। ওই মেয়ের বলা এক একটি কথা তীরের মতন এসে বিঁধেছে হৃৎপিণ্ডে। এত ক্ষমতা, দাপট ওই মেয়ে কিভাবে দেখাবে যদি না আদিল মির্জা দেয়? নিজের ব্যক্তিগত, নিজের ডান হাত সাথে নিয়ে এসেছে। এত মূল্যায়ন করে ওই মেয়েকে, ভালোবাসে কি? রিনা শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হতে শুরু করে। কানের ভেতরে বোধহয় পোকামাকড়ের উদ্গ্রীব বেড়েছে। জোরে সোরে একটা বাচ্চার মিষ্টি ডাক পুনরাবৃত্তি করে চলেছে। বাচ্চাটা ডাকছে সমানে, মা মা মাম মাম্মা। সে ডাকে কিছু একটা আছে, কোনো অলৌকিক শক্তি। রিনার দুনিয়াটা এলোমেলো হয়ে এলো সে ডাকে। হৃৎপিণ্ড থমকে গেল। ভেতরে চলা তাণ্ডব এবারে চোখ মুখ কণ্ঠে প্রকাশ পেল। হাউমাউ করে উঠল রিনা। ঝাপসা হচ্ছে চোখ দুটো। That's my family. My husband, that is Amira, is my child. Mine? হাসান রিনার গাড়িটার সামনে গিয়ে থামানোর প্রচেষ্টায় তখনও অব্যাহত। বস কথা শুনুন। বস রিনা।
সামনে থেকে দ্রুত গতিতে একটি পিকআপ ট্রাক ছুটে আসছে। ট্রাকটি নিজের সর্বোচ্চ চেষ্টা করছে রিনা তেড়ে আসা গাড়িটিকে এড়ানোর। এক পর্যায়ে এড়াতে পারলেও রাস্তার ডিভাইজারে ধাক্কা খায়। রিনার গাড়ি না থামলেও হাসানের গাড়ি থামলো এসে। ট্রাক চালাচ্ছিলেন এক 50 ভদ্রলোক। কোনো ক্ষতি হয়নি, তবে ভদ্রলোক রাগান্বিত হয়ে আছে, চেঁচাতেও পারেনি। হাসান জানালার কাজ দিয়ে 5,000 টাকা ভদ্রলোকের হাতে ধরিয়ে কোনো রকমে বলে গেল, মাফ করবেন আঙ্কেল। হাসান পুনরায় ছুটল। ইতিমধ্যে রিনার গাড়ি প্রবেশ করেছে সওদাগর বাড়িতে। গাড়ি থামতেই রিনা এলোমেলো চুল, বিধ্বস্ত মুখ আর নগ্ন কদমে ছুটছে ভেতরে। আলমগীর সওদাগর সবেমাত্র সোফা ছেড়ে উঠতে নিয়েছিলেন। রাত হলো বেশ, ঘুমাতে যাবেন। এ সময় মেয়েকে এমন অবস্থায় প্রবেশ করতে দেখে সামান্য বিচলিতই হন। এই অবস্থা কেন? কি হয়েছে? কিছু হয়েছে? রিনা জবাব দিল না। সোজা এসেই বাবার পায়ের কাছে শব্দ করে 2 হাঁটু গেড়ে বসে পড়ল। হাঁটুতে ফ্লোর স্পর্শ করার কটমটে এক তীব্র শব্দ ভেসে বেড়ালো। তাতে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না রিনার মধ্যে। ঝাপসা চোখে দৃষ্টি শূন্যে আছে। এ যাত্রায় দ্রুত প্রবেশ করলেন হাসান। আলমগীর সাহেব তাকালেন হাসানের দিকে, ধমকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হাসানের কিছু বলতে হলো না। রিনার কেমন প্রাণহীন পাথুরে কণ্ঠ ভেসে এলো, ড্যাড, আমি পস্তাচ্ছি, আমি ভীষণ পস্তাচ্ছি। বলতে রিনা চিৎকার করে কেঁদে ফেলল। ড্যাড, ড্যাড, আমি খুব কষ্ট পাচ্ছি। আমার বাচ্চা অন্য কাউকে মা ডাকছে, এটা আমি সহ্য করতে পারছি না। আমি কেন দায়িত্ব নিইনি? কেন তখন ওকে আমি ফেলে এলাম? আমার বাচ্চা আমাকে চেনে না, আমাকে জানে না। চিৎকার করে আলমগীর সওদাগরের দৃষ্টি মেয়ের ওপর থেকে নড়ল না অনেকক্ষণ। রিনা বলে গেল কাঁদতে কাঁদতে, আমি আদিল বাদে কাউকে ইম্পর্টেন্ট মনে করিনি। আমি শুধু ওকেই চেয়েছিলাম। ওই বাচ্চাও আমার জন্য শুধু আদিলকে পাবার রাস্তা ছিল। যখন বুঝলাম এই বাচ্চার প্রতি ওর কোনো মায়া নেই, আমি দ্বিতীয়বার ভাবিনি বাচ্চাটা ফেলে দিতে। অথচ আজ যখন আমার বাচ্চাকে শুনলাম অন্য কাউকে মা ডাকতে, আমি সহ্য করতে পারিনি। আমার দম বন্ধ হয়ে আসছে। আলমগীর সওদাগরের কণ্ঠ গম্ভীর শোনালো, আমি তখন তোমাকে বলেছিলাম একটা বাচ্চা পালা এত ঝামেলা না, টাকা পয়সা খরচ হতো, কিন্তু তুমি জেদ ধরলে এই বাচ্চা রাখবেই না। রিনার মাথা নুয়ে পড়ল বাবার পায়ের কাছে। অঝরে চোখের জলে ভাসলো ফ্লোর। কণ্ঠ থেমে এলো, ভেসে গেল, আমার সাথে এমন কেন করলো ও? আমাকে বোঝালো ও বাচ্চা চায় না, অথচ যখন ফেলে এলাম ওই বাচ্চা নিয়ে গেল। এমনভাবে নিল যে আমি টের অবধি পাইনি। একটা কাক পক্ষীও জানেনি আদিল মির্জা জলজ্যান্ত সদ্য জন্মানো বাচ্চা পালছে। এমনভাবে সুরক্ষায় রেখেছে যে আমি গোটা একটা বছর পরে জানতে পারি বাচ্চা ওর কাছে। ওই দিন আমি আজও ভুলতে পারি না ড্যাড। ওই আদিলকে আমি আজও ভুলতে পারিনি। বাচ্চাটা তো আমি জন্ম দিয়েছি। আমার পেটের বাচ্চাকে এত ভালোবাসতে পারলে আমাকে কেন মেনে নিতে পারলো না? আলমগীর সওদাগর দীর্ঘশ্বাস ফেললেন। করুণা হলো তার। নাতনি হিসেবে ওই বাচ্চার মুখও তিনি আজ অব্দি দেখতে পারেনি, জানেন না দেখতে কেমন। শুনেছেন আদিলের মতো দেখতে। চোখ বুঝে নিজেকে শান্ত করলেন, হাতটা রাখলেন মেয়ের মাথায়। এভাবে কান্নাকাটি করলে হবে? যা হওয়ার হয়ে গেছে। যা নিজের না তা এভাবে না এনে কেড়ে নিতে হয়। রিনা শেখায়নি? রিনার কণ্ঠ বুঝে এলো, তুমি দেখোনি ড্যাড, ওই মেয়েটাকে মাথায় করে রেখেছে। কি পরিমাণ ডেসপারেটো। কায়সারের ভাগ্নেকে পুড়িয়ে ফেলেছে জাস্ট বিকজ ছেলেটা বাজে কথা বলেছে। আলমগীর সওদাগর ধীরে সুস্থে শুধালেন, কি করতে চাও এখন? ভেজা চোখ তুলে তাকালো রিনা। বাবার চোখে চোখ রেখে বলে গেল, ওটা আমার ফ্যামিলি, বাচ্চা, হাজবেন্ড সব আমার। আমি আমার ফ্যামিলি চাই। আলমগীর সওদাগর দৃঢ়ভাবে বললেন, তাই হবে, তোমার হবে। এবার উঠো, ওই মেয়েকে সরিয়ে ফেলবো। প্রোটেক্টেড থাকে, কিভাবে সরাবো? দেখলে না কতবার কোন পর্যায়ে গেল আদিল, কি পাগলামো করেছে। ওই মেয়ের ফ্যামিলি আছে না, কান টানলে মাথা আসবে। রিনা স্বস্তি পেল না, উঠল না। শূন্য চেয়ে আস্তে করে ডেকে গেল, আদিল, আদিল, আদিল। রিনার চোখে আজও পরিষ্কার ওই দিনে সেই আশ্চর্যজনক দৃশ্য। আজও চমকে থমকে সে একাকার হয়ে পড়ে। তার পরিচিত আদিল মির্জার সাথে ওই দিনকার আদিল মির্জার কোনো মিল ছিল না, বিন্দু মাত্রও না। ওই আদিল মির্জা ছিল একজন বাবা, আমিরার বাবা। বস, ইম্পর্টেন্ট নিউজ। রিনার নির্বিকার চোখ মুখের পরিবর্তন এলো না। পাতলা গাউনের ওপরে থাকা তামাটে রঙের পুরুষটাকে সরল না। মাথাটা ঘুরিয়ে শুধু তাকালো বন্ধ দরজার দিকে। বিরক্তি নিয়ে শুধালো, শুধু কার ব্যাপারে? আদিল মির্জা।
রিনা থামলো, নগ্ন দেহের ওপর থেকে সরিয়ে দিল পুরুষটিকে। পাশ থেকে নাইট ড্রেসটা গায়ে জড়াতে জড়াতে প্রশ্ন করে গেল, কি হয়েছে, কোনো খবর? বলতে বলতে বিছানা ছেড়ে নামলো রিনা। তাড়াহুড়ো ভঙ্গিতে বেরিয়ে এলো রুম থেকে। দাঁড়িয়ে আছে হাসান সহ তার পার্সোনাল আরো দুটো বডিগার্ড। হাসানের দৃষ্টি নোয়ানো। একটা বাচ্চাকে দেখে গিয়েছে আদিল মির্জার সাথে। রিনার কণ্ঠ হিমালয় ছিল প্রায়। বাচ্চা? জি, সম্ভবত 1 বছরের একটা বাচ্চা। রিনার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। কোথায় দেখেছিস? হাসান ফোন বের করলো, একটা ভিডিও প্লে করে সামনে ধরলো। রিনা হম্বিতম্বি করে ফোনটা দু হাতে নিয়ে চোখের সামনে ধরলো। ভিডিওতে থাকা পুরুষটিকে চিনতে অসুবিধা হলো না। কালো থ্রি-পিস স্যুট পরনে, লম্বা চওড়া একটা শরীর গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়েছে। এক হাতে একটা বাচ্চা বুকের কাছে জড়িয়ে রেখেছে ভীষণ যত্নের সাথে। পরনের কাপড় চোপড় বলে দিচ্ছে মেয়ে বাচ্চা ওটা। তাদের ওপরে ছাতা ধরে রেখেছে শান্ত। বাচ্চাটাকে নিয়ে আদিল কোম্পানিতে প্রবেশ করছে। রিনার হাত থেকে ফোন পড়ে গেল। দুলে উঠল তার দুনিয়া। সে কম্পিত গলায় আদেশ করলো, হসপিটাল থেকে খোঁজ নে বাচ্চাটার সম্পর্কে। হাসান সময় নেয়নি, খোঁজ খবর নিয়ে এসেছে। জানালো রিনার অনুমান সঠিক। বাচ্চা আদিল মির্জার কাছে জন্মের পরপরই নিয়ে গিয়েছে। রিনা ঢোক গিলল, আওড়ালো, এখনো কোম্পানিতে? জি বস। রিনা সময় অপচয় করে না, ওভাবেই ছুটে বেরুলো বাড়ি থেকে। গাড়িতে উঠে বসলো। তার গাড়ির পেছনে হাসানও বেরিয়ে পড়েছে। সময় লাগলো না বেশি। রিনার ওই ফ্ল্যাট আদিলের কোম্পানির কাছাকাছি। মিনিট 10 লেগেছে। কোম্পানি থেকে একটু দূরে গাড়িটা আড়াল করে পার্ক করলো রিনা। তার পেছনেই হাসান। সময় গড়ালো আর গড়িয়ে গেল। বিকেলে ডুবলো। এই বুঝি ডুবে যাবে সন্ধ্যা। ঠিক ওই সময় তোড়জোড়ের শব্দ ভেসে এলো। কোম্পানির পার্কিং লট থেকে বেরুলো 4টা গাড়ি। রিনা ফলো করলো দূর থেকে। গাড়িগুলো থেমেছে একটা বেবি শপের সামনে। দোকান ভর্তি বাচ্চাদের সামগ্রী। আদিল মির্জা বেরুলো ফের। রিনা স্পষ্ট সামনাসামনি দেখলো এবার। গম্ভীর নয়, ভীষণ শান্ত মুখ। চোখের দৃষ্টি শক্ত নয়, ভীষণ নরম। এক হাতে বুকের কাছে রাখা বাচ্চাটা বোধহয় সজাগ, শব্দ করেছে। বিপরীতে মাথা নুইয়ে আদিল আওড়াচ্ছে কিছু। পুরো দলবল নিয়ে প্রবেশ করলো শপে। বেরুলো 4-5টা ব্যাগ সহ। রিনা থমকে রইল ওখানেই। কতক্ষণ ঠিক তার জানা নেই। অতীত শেষ। শুধু ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন প্রান্তে আদিল মির্জার অসংখ্য সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। বিলাসবহুল বাংলো, অট্টালিকা, আধুনিক গাড়ি, মূল্যবান জমি জমার মালিক সে। শহরের অভিজাত এলাকাগুলোতে তার একাধিক বাসভবন আছে। এই ফার্ম হাউসটিও তাদের একটি। এখানে এর আগেও অসংখ্যবার আসা হয়েছে ক্লান্তর। তারপরও মন ভরে না। এতটাই আরামদায়ক জায়গা এটা। চোখ জুড়িয়ে আসে। লেকের দিকটায় দৃষ্টি পড়তেই শুনতে পেল শান্তর আগামাথাবিহীন প্রশ্ন, কি মনে হয় তোদের, বস কি পারবে ভোজনটা পুরোপুরি করতে এবার? শান্তর প্রশ্নে এলেনের মুখ থমথমে হইলেও ক্লান্তর অভিব্যক্তি তেমন আহামরি পরিবর্তন এলো না। এলেনের অমন ধারালো দৃষ্টির সামনে শান্ত একটা সিগারেট ধরাতে ধরাতে বলে ফেলল, কি আমার বেশি হ্যান্ডসাম লাগতেছে? 2টা চুমু খেতে চাস? ক্লান্ত নির্বিকার চোখ মুখে আওড়ালো। চুমু খম খম করে আবার কিভাবে খায়? এলেন নাক মুখ কুচকে রেখেছে। শান্ত চোখ মুখ দেখে এবারে আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, তুই পেয়েছিস? তোর ভোজন কি কমপ্লিট? সিগারেট মুখে শান্ত কেঁপে উঠল। কেশে কুশে নিজেকে স্বাভাবিক করে বুকটা ফুলিয়ে গর্বিত হয়ে বলল, ভাইয়া হালকা নিও না আমাকে, বিয়ের রাতেই শেষ, গাড়িতেই বুঝছো। এলেন মিচকে হাসলো। তাই যদি মিথ্যে বলে থাকিস তাহলে আমার অভিশাপ থাকবে যে তোর কপালে কয়েক মাসের ভেতরে আর ভোজন হবে না। শান্ত ধরফরিয়ে গিয়ে চেপে ধরলো এলেনের মুখ। দাঁতে দাঁত পিষল। তোর এটা মুখ নাকি রাইফেল শালা? চুপ কর, এই অভিশাপ দিলে মরেই যাব। ধ্রুব শব্দ করে হাসছে। শান্ত গাড়িতে পিঠ এলিয়ে তাকালো দোতলার দিকে। জানালার পাতলা পর্দার ওপাশে দুটো শরীরের আবছায়া বোঝা যাচ্ছে। দ্রুত দৃষ্টি ফিরিয়ে সরে এলো ওখান থেকে। পিছু পিছু গেল বাকিরাও। রোজার কানের কাজটায় কথাটুকু বেজে গেল অনেকটা সময় যাবৎ। কি নির্দ্বিধায় লোকটা এমন কথাগুলো বলে ফেলে। দুদিনের পরিচয় কেউ কাউকে এতটা চাইতে পারে? সম্ভব? তুমি শুধুই আমার, তুমি শুধুই আমার। রোজার এই মুহূর্তে আসলেই মনে হলো সে আসলে আদিল মির্জার। ভুল বলেনি তো, তার অধীনে, তার দায়িত্বে। রোজার আশেপাশের মানুষও তার ইশারায় থাকে। রোজার জীবন চলছে তার ইশারায়। তার চলাফেরা, তার দৃষ্টির সীমানাও আদিল মির্জার চাওয়া মোতাবেক ঠিক হয়। রোজার হৃৎপিণ্ড থমকে গেল ভয়ে। তার জীবন যার হাতের মুঠোয় থাকে তাকে কিভাবে ভয় না লাগে। রোজার সাহসের এখানেই ভেঙে চুরে নিমিষে বিনাশ ঘটে। আদিল তখন এগুচ্ছে। তার এক একটি দৃঢ় কদমের আক্রমণের তোপে পড়ে সঙ্গে সঙ্গেই সামনে পেছাতে বাধ্য হচ্ছিল রোজা। নীরবতা ভাঙল রোজার মিহি কণ্ঠের আকস্মিক প্রশ্নে, আমার চাওয়ার দাম নেই?
তাই তো মিস্টার মির্জা? জবাবটা এলো সময় নিয়ে। আছে আপনার চাওয়ার দাম, তবে ততক্ষণ পর্যন্ত আপনার চাওয়াই আমি। আমার বাইরে আপনার কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না মিসেস মির্জা। রোজা সতর্কতার সাথে পেছাতে পেছাতে এসে পৌঁছালো জানালার কাছে। পিঠ স্পর্শ করেছে পর্দা। আদিলের একটা হাত চলে এলো রোজার ডান কাঁধের ওপরে, গিয়ে থামলো পেছনে, ঠিক কাঁচের ওপরে। আদিল ফিসফিস করে বলল, I wanna know how best meet I was last night, my beloved. Can I elaborate, please? রোজা প্রস্তুত ছিল এই কথার জন্য। সে জানতো তাকে ধরা হবে, জিজ্ঞেস করা হবে, কিন্তু যখন সত্যি এত কাছ থেকে প্রশ্নটা আদিলের গম্ভীর কণ্ঠ থেকে বেরোলো, রোজার শ্বাস গলায় আটকে গেল। হতবিহব্বল হয়ে তাকাতেই, ধূসর চোখে দৃষ্টি পড়তেই লজ্জায় গা কাঁটা দিয়ে উঠল। চোখ মুখ বুঝে কোনো রকমে আওড়ালো, জাস্ট আ ক্যাজুয়াল রিমার্ক। কেমন হয়ে ক্যাজুয়াল রিমার্কটাকে সত্যে রূপান্তরিত করে ফেললে? রোজা সরে যেতে চাইলেও পাশ কাটিয়ে পারল না। আদিল আটকে ফেললো তার বাহুর মধ্যিখানে। আমাকে ভয় পাচ্ছ কেন? ওদের সামনে চপট চপট দেখানোর সময় তো বিন্দুমাত্র দ্বিধাও দেখিনি। ভয় তো দূরের বিষয়, নির্দ্বিধাই বলছিলে। রোজা চোখ তুলে তাকালো না, দৃষ্টি রাখলো আদিলের বুকে। শার্টের কয়েকটি বোতাম খোলা, উন্মুক্ত বুক থেকে চোখ সরালো, কণ্ঠ খাদে নামানো তার। জবাবটা আওড়ানোর মতো এলো, তাদের থেকে রক্ষা করার জন্য আপনি আছেন বলেই ভয় লাগেনি, কিন্তু আপনার থেকে রক্ষা করার মতো তো কেউ নেই, তাই ভয় হয়। পিনপতন নীরবতা বয়ে গেল। রোজা থমকে ছিল, যখন কোনো প্রতিক্রিয়া শুনল না, দেখতে পেল না আশ্চর্য হয়। দ্বিধা নিয়ে যখন তাকালো, তখন দেখতে পেল আদিলের হতভম্ব চোখ মুখ। ওই চোখে কি হচ্ছিল জানা নেই তার, তবে নিজের সর্বনাশ ব্যতীত যে আর কিচ্ছু ছিল না। রোজা উপলব্ধি করলো তার হৃৎপিণ্ড লাফাচ্ছে। তাকিয়ে থাকতে পারল না আর, দৃষ্টি নামানো। অনুভব করলো সময় নিয়ে আদিলের রুক্ষ হাতটা তার গাল ছুঁয়েছে। নরম গালটা খসখসে হাতে বুলিয়ে গেল অনেকটা সময় ধরে। মাথাটা নুয়ে এলো আদিলের, কপাল থামলো তার কাঁধে। কিছুক্ষণ অমন ভাবেই থাকলো আদিল, নড়ল না। রোজাও ঠায় দাঁড়িয়ে আছে, চেয়ে আছে আদিলের মাথার দিকে। এলোমেলো চুলগুলো হালকা বাতাসে নড়ছে তিত্তির করে। আদিলের ভারী অদ্ভুত স্বর শোনা গেল, যেই ভয় তোমাকে আমার সাথে বেঁধে রাখবে, ওই ভয়টা থাকুক রোজ, শুধু আমার জন্যই থাকুক। এই দুনিয়ায় কাউকে ভয় করতে হবে না তোমার। আমি আছি তোদের আগে, তোমাকে ছোঁয়ার আগে তাদের আমাকে ছুঁয়ে যেতে হবে। রোজা চোখ বুঝলো, চোখের সামনে ভেসে বেড়ালো বৃষ্টির পানি, কাদা মাটিতে ভেজা পাজোড়া মোছানো সেই আদিল। কানে ভেসে এলো, 18 বসন্ত শোকের চাদরে কাটিয়ে বাকিটা বসন্ত জীবিত লাশের মতো কাটিয়েছি। স্বর্গ থেকে নেমে পড়েছি নরকের মতো নেই কালো দুনিয়ায়। বাকিটা জীবন কাটাতে এই নরককে স্বর্গ বানিয়ে দেব তুমি পাশে থাকলে। রোজার চোখ ভিজে উঠল, জানলো না কেউ, অনুভবও করলো না তার গাল ভেজা। শুধু বুঝলো সে প্রশ্ন করছে অস্পষ্ট কণ্ঠে, আমায় কখন থেকে চেনেন? আদিল মাথা তুলল না, পড়ে রইল দুর্বল কাঁটায়, যেখানে মনে হলো সুখের রাজ্য। যে যে পথ দিয়ে তুমি হেঁটে এসেছো সেসব পথ আমার মুখস্থ। রোজার কণ্ঠ বুঝে এলো, কাঁপলো হাত, শুধালো, ক্যাফে? কোন কোন ক্যাফেতে চেনেন? এসেছিলেন কখনো? আদিল মাথা তুলল, তাকালো রোজার ফ্যাকাশে মুখে, ভেজা চোখে। ওই চোখে নিজের মরণ ছাড়া সে কিছুই দেখতে পেল না। আয়াত তালুকদার রোজা, কেশিয়ার অব দ্য রয়্যাল ক্যাফে। ডিউটিটা মজ সকাল 9টা থেকে সন্ধ্যা 9টা। ফ্যালফ্যাল করে চেয়ে থাকা রোজা বুঝলো সে আর কথা বলতে পারছে না, নড়তে পারছে না, মস্তিষ্ক ফাঁকা লাগছে। ও সময়ে শান্ত ডাক পড়ল, গুরুত্বপূর্ণ কিছু ডাকেই বোঝা যাচ্ছে। আদিল সম্ভবত হাসলো, সরে এলো আওড়াতে আওড়াতে, বলেছিলাম না আমি কোন পর্যায়ে যেতে পারি তোমার কোনো ধারণাই নেই। আমি সব পর্যায়ে অতিক্রম করে তোমাকে এনেছি রোজা, আমার করে নিতে। আদিল চলে গেলেও রোজা নড়তে পারল না, শুধু দেখলো আদিল বেরিয়ে গিয়েছে। গাড়ি বেরোনোর আওয়াজ ভেসে এসেছে, করাঘাত পড়ল দরজায়, সাথে মৃদুস্বরে ডাক পড়ে, ম্যাডাম আসবো? রোজা চোখ মেলে তাকালো, দম ছাড়লো। কানের কাছে সাইরেনের মতো বাজতে থাকা আদিল মির্জার কণ্ঠ সরাতে মাথা ঝাঁকালো কয়েকবার। তার আত্মা ছিনিয়ে নেওয়ার মতো ওই কথাগুলোর প্রভাব এত দ্রুত বুঝিয়ে যাওয়া নয়। নিজেকে ধাতস্থ করতে কিছুটা সময় নিল। দুহাতে চোখ মুখ মুছে আস্তে করে অবশেষে বলল, আসুন। দরজা মেলে প্রবেশ করলো একজন নারী, বয়সটা আনুমানিক 40-এর কাছাকাছি। পরনে সুতি শাড়ি, তার পেছনে 2 জন কাজের লোক। তাদের একজন ঠেলে এনেছে খাবারের ট্রলি, অন্যজন পোশাকের। সামনের জন দায়িত্বে থাকা নারী আর চোখে একবার রোজার মুখে চেয়ে মৃদু হেসে পরিচয় দিল, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি নূরজাহান। আপনার জন্য পোশাক এনেছি, সাথে খাবার।
ফ্রেশ হয়ে কিছু খেয়ে দেখুন তো খাবার আপনার টেস্টের সাথে যায় কি না। ভিন্ন কিছু করে আনবো কি আপনার পছন্দীয়? রোজা কথা বলতে গিয়ে খেয়াল করলো কণ্ঠ ভাঙা ভাঙা লাগছে, গলা শুকিয়ে কাট হয়ে আছে। নূরজাহান চটজলদি ট্রলিতে থাকা কাঁচের জগ থেকে এক গ্লাস পানি ঢেলে আনলো, এগিয়ে এসে বাড়িয়ে ধরলো। ম্যাডাম একটু পানি পান করুন। রোজা পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে গিলল। প্রথমে শান্ত হয়ে তাকালো ভদ্র মহিলার মুখে। সুশ্রী মুখ, লম্বা চওড়া শ্যামবর্ণের রুচিশীল নারী, চেহারায় বিনয়ী ছাপ। সেভাবে তেমন একটা রোজার দিকে তাকাচ্ছে না, দৃষ্টি নুইয়ে রেখে কথা বলছে। রোজা খেয়াল করেছে আদিল মির্জার আশেপাশের লোকজন ভীষণ শৃঙ্খলাবদ্ধ হয়, তা তার বডিগার্ড থেকে হোক অথবা বাড়ির কাজের লোক। ভয় জড়তা তাদের ভেতর খুব কম, যা সবচেয়ে বেশি আছে তা বাধ্যতা। নূরজাহান ইশারা করতেই কাপড়ের ট্রলি ঠেলে এগিয়ে এলো একজন। নূরজাহান বলল, ম্যাডাম পছন্দ করুন। রোজা তাকালো। যে ধরনের কাপড় চোপড় দৈনন্দিন সে পরে তাই সাজিয়ে রাখা। এখানে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আচমকা, এক মুহূর্তের মধ্যে। এত রাত করে নিশ্চয়ই শপিং করে আনানো হয়নি। পোশাক এলো কোথা থেকে? তবে রোজার কণ্ঠ ক্লান্ত শোনালো এই পর্যায়ে। কাপড় চোপড় আগে থেকেই ছিল? জি ম্যাডাম, কিনে রাখা ছিল, বক্সগুলো খোলা হয়েছে আজই। রোজা চোখ বুঝলো। চোখ মেলে যখন তাকালো, সে স্বাভাবিকভাবে এগিয়ে এলো ট্রলির কাছে, সাজিয়ে রাখা কাপড় চোপড়গুলো স্পর্শ করলো। পছন্দ মতো একটা কালো রঙের সিল্কের নাইটি গাউন আর সফেদ তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। যখন বেরুলো তখনও নূরজাহান দাঁড়িয়ে আছে একইভাবে। রোজা চমকে দ্রুত বলল, দাঁড়িয়েছিলেন কেন? বসুন বসুন মিসেস নূরজাহান। নূরজাহান হাসে, বলে, সারাদিন তো বসেই থাকি ম্যাডাম। তখন রুমটা ভালোভাবে দেখতেও পারেনি রোজা। আপাতত চারিপাশে নজর বুলিয়ে শুধালো, এই ফার্ম হাউসের কেয়ারটেকার আপনি? নূরজাহান আর চোখে তাকাচ্ছে বারে বারে, রোজাকেই দেখছে কেমন। আমার স্বামী আমিনুল রশিদ, তিনি দায়িত্বে আছেন, আমি সাহায্য করি পাশাপাশি। মাথা দোলালো রোজা, এসে থামলো ট্রলির সামনে। প্লেটে পছন্দ মতন খাবার নিয়ে বসলো সোফায়। খেতে খেতে জিজ্ঞাসাবাদ করে গেল, এখানে আপনাদের স্যার তেমন আসেন না? নূরজাহান গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, এদিকে কাজ পড়লে আসেন, এমনিতে সারা বছর ফাঁকাই পড়ে থাকে। আপনার স্যার বাড়ি থেকে বেরিয়েছেন? জি ম্যাডাম। রোজার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি তাকে রয়্যাল ক্যাফে থেকে চিনে থাকে, তবে কি তার মির্জা বাড়িতে কাজের জন্য আসাও আদিল মির্জার ইশারা ছিল? না হলে হঠাৎ এমন একটা চাকরির অফার তার মতো কেউ কেন পাবে? রোজার পিঠ কামড়ে উঠল। মনে পড়ল জিহাদের কথা। হঠাৎ মনে পড়ল ওই সময়ে তো সে জিহাদের কাছে ওয়াদাবদ্ধ। রোজা জিহাদকেই বিয়ে করবে তার জবাব দিয়েছিল সে। কিছু একটা ভেবে রোজার গলায় ভাত আটকে গেল। ম্যাডাম। ভাতটুকু গিলল রোজা, মাথা নাড়িয়ে বোঝালো কিছু না। এসব বাদ রেখে ভাবলো হৃদির কথা। কি করছে মেয়েটা? তার মাঝরাতে ঘুম ভাঙার স্বভাব আছে। ঘুমের মধ্যে হাতড়ে হাতড়ে তাকে খুঁজে বেড়ায় বিছানা জুড়ে। না পেলেই চমকে উঠে পড়ে। চিন্তা হলো রোজার, ঘুম ভাঙলো কি না। ম্যাডাম খেয়ে বেরোবেন? লেকের পাটটা সুন্দর, খাওয়ার পরে ডাইজেস্ট করার সময়টুকুতে না হয় হাঁটলে। রোজা আশেপাশে তাকাতে পারেনি তখন। তারও বাইরের আশপাশটা দেখার বাসনা জন্মেছে। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। নূরজাহান একটা চাদর এনে দিল, সেটাই দুকাত পেঁচিয়ে রুম ছেড়ে বেরিয়ে পড়লো রোজা। ফার্ম হাউসটা শৌখিনতার সাথে বানানো, রুচিসম্মত আসবাবপত্রের ছোঁয়া ভেতর জুড়ে। ফায়ারপ্লেসের জায়গাটুকু কি চমৎকার। রোজা ফায়ারপ্লেসের সামনে এসে দাঁড়ালো। জ্বলন্ত ফায়ারপ্লেসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় এক পর্যায়ে মনে হলো আগুনে ভেসে উঠলো আদিলের চোখ মুখ। রোজা অবাক হলো না অবশ্য, বিড়বিড়ালো শুধু, আগুনের উপরে আগুন। নূরজাহান কান পেতেছিল। কিছু বলবেন ম্যাডাম? কিছু না। রোজা বেরিয়ে এলো বাইরে। সিঁড়ি 3টে বেয়ে নামতে নিয়ে খেয়াল করলো চেনা পরিচিত দুটো মুখ। ক্লান্ত গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সিগারেট ঠোঁটে চেপে রেখেছিল। ধ্রুব বসেছিল পাশেই। রোজাকে দেখে দুটো শটাংভাবে দাঁড়িয়েছে, ক্লান্ত সিগারেট ফেলে দিয়েছে। রোজা দৃষ্টি ফিরিয়ে তাকালো লেক পাড়ের দিকে। ল্যাম্পপোস্টের আলোয় স্বচ্ছ পানিগুলোকে জীবন্ত দেখতে লাগছে। ওখানে মার্বেলের বেঞ্চি রাখা বসার জন্য। রোজা অবশ্য বসলো না, সে হাঁটলো লেক পাড় জুড়ে। দেখতে পেল নানান রঙের পাথর। তার পেছনে নূরজাহান, ক্লান্ত, ধ্রুব হাঁটছে বেশ খানিকটা দূরত্ব রেখেই। রোজা হাঁটতে জিজ্ঞেস করে, তোমার বস কোথায় গেল এত রাতে? ক্লান্ত বরাবরই নির্বিকার। একটা পাখা গজিয়েছে, তা কেটে দিতে। রোজা ও সম্পর্কে আর জিজ্ঞাসা করে না, ম্যানশনের ব্যাপারে প্রশ্ন করে, ওখানে তখন আইজিপি, পুলিশ, মিডিয়া ছিল, ওরাও কি পড়েছে? না,
তারা বেরিয়ে আসতে পেরেছে। রোজার কপালে ভাঁজ পড়ল বেশ কয়েকটি। আইজিপির ভাগ্নেটা? পড়েছে। রোজার মায়া কাজ করলো না। অমন অমানুষ মরলে বরং মঙ্গল, তার চিন্তা অন্যদিকে। এখন ওই আইজিপি তবে ঝামেলা করবে না? ক্লান্ত আর চোখে তাকালো ম্যাডামের চিন্তিত চোখ মুখে, আস্তে করে জানালো, এমন আইজিপি আমার বস পকেটে নিয়ে ঘোরে ম্যাডাম, চিন্তা করবেন না। রোজার চিন্তা কমলো না, তবে থামলো তার কদম। বুকের কাছে দুহাত বেঁধে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বলল, আর ওই মহিলা রিনা সওদাগর, সে ঝামেলা করবে না? ক্লান্ত থমকালো, তাকালো রোজার শান্ত মুখের দিকে, দৃষ্টি ফিরিয়ে নিয়ে ভাবলো কিছুক্ষণ, সময় নিয়ে কোনো রকমে বলল, চিন্তা করবেন না ম্যাডাম। আকাশে অর্ধখণ্ডিত চাঁদ তখন লেকে নদীতে ভেসে উঠেছে। রোজা ওখানে চেয়ে থেকে আচমকা সুধায়, শান্তদের গ্রামে যে আক্রমণ হলো, ওটা কি রিনা সওদাগর করিয়েছিল? চমকে ওঠে ক্লান্ত ধ্রুব। ক্লান্ত দ্রুত বলে ওঠে, কিভাবে বুঝলেন ম্যাডাম? আমি তাকে দেখেছিলাম ওখানে। রোজা থামলো, ফিরে তাকালো অবশেষে। ক্লান্তর মুখের দিকে তাকিয়ে স্পষ্ট দৃঢ় স্বরে শুধালো, সে কি আমার মেয়েকে কোনোভাবে নিতে চাচ্ছে? আমার মেয়ে? কি জোর ছিল ওতে! ক্লান্তর গলার স্বর আটকে আসে, চোখ তুলে তাকায় না, শুধু বলে, চাইলে কি সব পাওয়া সম্ভব? রোজার প্রত্যুত্তর সময় নিয়ে আসে। সম্ভব না। ক্লান্ত দৃষ্টি নুইয়ে রেখে দেখলো সামনে থেকে শরীরটা চলে যাচ্ছে, মৃদু বাতাসে উঠছে চাদর, উঠছে চুল। রোজার পেছনে পেছনে নূরজাহান বাড়ির ভেতরে প্রবেশ করেছে। এ যাত্রায় ধ্রুব বড় করে শ্বাস টেনে নিল, বাড়ির দরজার দিকে চেয়ে ফিরে তাকালো ক্লান্তর দিকে, মুগ্ধ হয়ে আওড়ালো, বসের চিরসঙ্গিনী, তার মতোই। ক্লান্ত মৃদু হাসে, ঘাড় ঘুরিয়ে তাকালো লেকের জলে। ম্যাডাম নিজেও জানতে পারলেন না তিনি প্রবেশ করতে শুরু করেছে বসের জীবনে। এই তো শুরু। ধ্রুব ঠোঁট নাড়ায়। শান্তি। গাড়িটা সড়ক পথে চলছিল তখনও। আদিল মুখের সামনে ফোন ধরে রেখেছিল। স্ক্রিনের ওপাশে হৃদি কেঁদে কেটে সদ্য ঘুম ভাঙা চোখ মুখ লাল করে ফেলেছে, এখনও ফোঁফাচ্ছে। ধূসর মণিজোড়া জলে ভেসে আছে। হেঁচকি তুলে তুলে প্রশ্ন করে যাচ্ছে, মম কোথায়? মেয়ের অস্থির মুখে চেয়ে আদিল শুধালো, অসময় ঘুম ভেঙেছে কেন? ঘুমের মধ্যে মাকে খুঁজে পেলাম না যে। এখন বলো ফেরিসে কখন ফিরবে? আদিল দেখলো মেয়ের ব্যাকুল হাবভাব, চোখ মুখ, বলল, তোমার মমের মন খারাপ, তাই তাকে ঘুরতে এনেছি। কাল চলে আসবো। তুমি একদিনের জন্য অপেক্ষা করতে পারবে না সোনা? হৃদির চোখ দুটো বড় হয়ে গেল। মমের মন খারাপ? শি ইজ আপসেট। মম কেন আপসেটেড? কারণ তুমি বাসায় ফেরো না তাই। আদিল বরাবরই মেয়ের হিমালয়ের সমান এমন এবড়ো খেবড়ো উঁচু যুক্তির সামনে নির্বিকার, এবারও তাই। হ্যাঁ। কেন তাহলে বাড়ি ফিরছিলে না ড্যাড? তুমি ফিরলে তো মা আপসেট হতো না। এখন কি মম অনেক আদর চাচ্ছে আমার মতো, বায়না করছে, প্রিন্স ট্রিটমেন্ট চাচ্ছে? আমি আপসেট হলে যেভাবে চাই তোমার কাছে? হৃদির কান্না থেমেছে, আগ্রহ নিয়ে চেয়ে আছে বাবার মুখে। হঠাৎ খ্যাক শব্দে নীরবতা ভাঙল। আদিল বিরক্তি নিয়ে তাকালো সামনে। শান্ত নিজের মুখ ধরে রেখেছে দুহাতে। আদিল চোখ রাঙাতেই শান্তর মুখ গম্ভীর হলো। এই জন্মের জন্য বুঝি হাসাহাসি বাদ তার জীবন থেকে। আদিল ফের স্ক্রিনে চেয়ে বলল, হ্যাঁ তাই তো নিয়ে এসেছি। তোমার মমের মন ভালো করে ফিরে আসবো। তুমি কান্নাকাটি করবে না, ঠিক আছে? চোখ মুখ মুছো আমার বাচ্চা। হৃদি চোখ মুখ মুছতে মুছতে বলল, মমকে কি আদর করেছো? একটু মমের মন খারাপ একটু কমছে? আদিল সাবলীল ভাবে বলে গেল, করেছি। শি ইজ হ্যাপি। ড্রাইভিং সিটের পাশে বসা শান্ত চোখ লাফালো। এলেন ঠোঁটে ঠোঁট টিপে রেখেছে। হৃদি বলে যাচ্ছে তখনও, বেশি বেশি আদর করে মমের মন খারাপ দূর করে দাও ড্যাড, অ্যান্ড কাম ব্যাক as soon as possible. I am missing you and mom. বলতে বলতে মেয়ের শুকিয়ে আসা চোখ জোড়া আবারও ভিজতে দেখে আদিল দ্রুত বলল, কালেই চলে আসছি সোনা, স্টপ কেরি। তুমি কাঁদলে তোমার মম আরো আপসেট হবে। তুমি চাও তোমার মম আপসেট হোক? হৃদি নাক টেনে বলল, I don't. স্মাইল ফর মি। হৃদির চোখে জল নিয়ে সবগুলো দাঁত বের করে হাসে। আদিলের ঠোঁট নড়ে, নরম দৃষ্টিতে চেয়ে আওড়ায়, মাই গুড গার্ল, ঘুমাও তবে এখন। ঘুম ভাঙলে মামার সাথে কথা বলো। হৃদি মাথা দুলিয়ে বলে,
আচ্ছা, সকালেই বলবো। ওকে, সকালেই বলো। হৃদি কল কাটলো না, চেয়ে আছে। আদিল জিজ্ঞেস করলো, কি বললে? আমার হয়েও মমকে অনেক আদর দিও। দেবো। কল কেটে গিয়েছে। গাড়িতে নামলো নীরবতা। সেই নীরবতা হঠাৎ ভাঙলো শান্তর অট্ট হাসিতে। হাসতে হাসতে ড্রাইভ করা এলেনের গায়ের ওপর হেলে দুলে পড়েছে। আদিলের হাতে যা ছিল তাই পড়ল শান্তর মাথায়। আদিল মির্জা আর ফেরেনি রুমে। রোজা ঘুমিয়েছে কয়েক ঘন্টা। হৃদিকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখায় ঘুমটা আচমকা ভেঙে গিয়েছে। ঘড়ির কাঁটা 6টা স্পর্শ করেনি। রোজা বিছানা ছাড়লো, বেড সাইড টেবিল থেকে একটা গ্লাস পানি খেলো। রুমে পায়চারি করে এসে দাঁড়ালো জানালার সামনে। পর্দা কাঁচ সরালো। সঙ্গে সঙ্গে ভেসে এলো পাখির কিচিরমিচিরের সুমধুর ধ্বনি। ঠান্ডা হাওয়া চোখ মুখ ছুঁয়ে কি ভীষণ শান্তি লাগলো। রোজার চোখ নিচে পড়ল। সূর্যটা পুরোপুরি ওঠেনি তখনও। আধো আধো আলোয় লেকের পাড়টা দেখা যাচ্ছে। কাকে একটা যেন ধরে বেঁধে মেরে মুড়ে ফেলে রাখা হয়েছে। মুখ বাঁধা অজানায়। কাইকুই করছে, হাত পা নাড়ানোর চেষ্টা অব্যাহত। ওখানে আদিল মির্জা তার দলবল নিয়েই দাঁড়িয়ে আছে। সবার গায়ে স্যুট থাকলেও মধ্যে দাঁড়ানো আদিলের পরনে শুধু গতকাল রাতের প্যান্টটাই। উদম শরীর, তার সামনে সুইং বক্সিং ব্যাগ রাখা, ঘুরে ঘুরে বক্সিং করছে। ফুটওয়ার্কের মুভমেন্ট এত দ্রুত গতিতে হচ্ছে যে তাক লেগে গেল। রোজা চোখের পলক ফেলতে না ফেলতে আদিলের এক রাউন্ড দেওয়া শেষ। বাহুর মাংসপেশিগুলো কিভাবে ফুলে ফেঁপে উঠছে। রোজা বিড়বিড়িয়ে ওঠে, এই জন্যই ধরলে নড়তে পারি না, রাক্ষসের শরীরে রাক্ষসের মতো শক্তি। কথাটুকু বলে রোজার নাক মুখ কুঁচকে রেখেছে। আদিল বক্সিং করতে করতে কথা বলছে কোনো ব্যাপারে বোধ হয়। ঘেমে নিয়ে লোকটা একাকার। ঘুমায়নি সারা রাত, খায়নি। রোজা দুটোর একটাও করতে দেখেনি। এত এনার্জি আসে কোথা থেকে? আচমকাই আদিল ঘুষি ছুটতে ছুটতে তাকালো। অদূর থেকেও মনে হলো রোজা ধূসর মণিজোড়া দেখছে। দৃষ্টিতে দৃষ্টি মিলতে থামলো আদিল। রোজা দৃষ্টি ফিরিয়ে জানালা থেকে সরতে চাইল। তার পূর্বেই আদিল হাতের ইশারায় বোঝালো নিচে নামার জন্য। রোজা সরে এলো জানালার সামনে থেকে। গতকাল রাতের চাদর গায়ে জড়িয়ে বেরিয়ে এলো রুম থেকে। দুয়ারের সামনে দাঁড়িয়ে ছিল আমিনুর রশিদ। রোজাকে আসতে দেখে একপাশ হয়ে দাঁড়ালেন। রোজা তাকালো না। বেরুতে বেরুতে আওড়ালো, মর্নিং। রোজা খেয়াল করলো জখমিত অবস্থায় জমিনে যে লোকটা পড়েছিল সে আর কেউ নয়। রোজা খেয়াল করলো জখমিত অবস্থায় জমিনে যে লোকটা পড়েছিল সে আর নেই। ওই জায়গা পরিষ্কার ভেজা, রক্তের দাগও নেই। রোজাকে আসতে দেখে আদিলের আশপাশ থেকে বডিগার্ড সব সরে দাঁড়িয়েছে। আদিল চেয়ে আছে তার দিকে, তার এক একটা কদমের দিকে। রোজার পাজরা হঠাৎ থেমে গেল। মাথায় প্রশ্ন জাগলো, এই লোকটার এক ইশারায় সে নেমে এলো কেন? কোন দরকারে? আশ্চর্য তো। মর্নিং মিসেস মির্জা। রোজা আর চোখে একবার চেয়ে আর তাকালো না। আদিলের ফর্সা পেশিবহুল শরীরে ঘাম চিকচিক করছে মুক্তোর দানার মতন। চুলগুলো এলোমেলো হয়ে ঘামে লেপ্টে আছে কপালের দিকে। রোজা আওড়ায়, মর্নিং। আদিল এসে দাঁড়িয়েছে তার পেছনে। তাদের মধ্যে দূরত্ব রেখেছে বেশ খানিকটা। আদিল মিহি কণ্ঠে প্রশ্ন করলো, বক্সিং করবেন? রোজা তাকালো শক্তপোক্ত জিনিসটার দিকে। ওটায় ঘুষি বসাতে তো রোজার আঙুলগুলোই ভেঙে যাবে। আদিল সম্ভবত বুঝলো রোজার না বলা কথাগুলো। প্রথমে ধীরে ধীরে ফিস্ট ছুতে হয়। রোজা সামান্য ইতস্তত করলো। ব্যথা পাওয়া ছাড়া এতে লাভ কি? রোজা স্পষ্ট শুনলো আদিলের গম্ভীর কণ্ঠে চাপা হাসির শব্দ। সঙ্গে সঙ্গে ফিরে তাকাতে চেয়েও তাকালো না। সে কখনো আদিল মির্জাকে হাসতে দেখেছে? মনে হয়তো না। শারীরিক অনেক উপকারিতা আছে। রোজা গলাটা পরিষ্কার করে এক হাতে গায়ের চাদর জড়িয়ে রেখে অন্য হাতে শক্তপোক্ত একটা ঘুষি বসিয়ে বুঝলো তার হাতের আঙুল পুরোপুরি জমে গেছে। হাতের রগে টান খেয়ে হাত অবশ হয়ে গেছে। রোজা থমথমে মুখ দেখে আদিলকে ফের হাসতে শোনা গেল। আমার ননির পুতুল দেখি। রোজার কান গরম হয়ে এলো। স্তম্ভিত হলো শরীর। বলতে বলতে আদিল নিজের ঘামে ভেজা শরীরটা মুহূর্তে তার পিঠের সাথে মেশালো। থুতনি ঘাড়ে রাখলো। ফর্সা হাতটা টেনে এনে নিজের হাতের মুঠোয় ভরে নিল। রক্তিম হয়ে গেছে রোজার মুষ্টির গিট। আদিল খসখসে হাতে বুলিয়ে দিয়ে নিয়ে ফিসফিস করে বলে গেল, বললাম না ধীরে ছুতে, ওটা শক্ত। বেশি ব্যথা পেয়েছো? রোজার ঘাড়ে সুরসুরি লাগছে। কানের কাছটায় গরম শ্বাস পড়ছে। শুধু দেখলো তার হাতের তুলনায় ভীষণ বড় হাতটা কেমন জড়িয়ে আঙুলগুলো বুলিয়ে যাচ্ছে। আদিল হাত ছাড়লো। শান্ত, দেখ অ্যান্টিবায়োটিক মলম আছে কিনা। শান্ত সঙ্গে সঙ্গে মলমের খোঁজে চলে গিয়েছে।
রোজা মুখ খুলে বলতে চাইলো লাগবে না মলম, অথচ খেয়াল করলো তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আদিল ইতিমধ্যে তাকে নিয়ে কদম বাড়িয়েছে লেকের দিকে। মার্বেলে নোয়ানো বেঞ্চিতে বসিয়ে রোজার সামনেই বসলো, দু পায়ের উপর ভর দিয়ে। ওভাবে বসেও মানুষটা রোজার বুক বরাবর চলে এসেছে। রোজা তাকালো বুকের দিকে, আদিলের দৃষ্টি নোয়ানো তার হাতের ওপর। হাতটা আচমকায় নিজের ঠোঁটের সংস্পর্শে নিয়ে নিল। ঠোঁটের স্পর্শে পেয়ে রোজা মিলিয়ে যায়, বিচলিত হয়ে চোখ বুজে ফেলে শক্ত করে। শান্ত মলম নিয়ে ফিরে এসেছে, আদিলকে দিয়ে পুনরায় দূরত্বে দাঁড়িয়েছে। আদিল সময় নিয়ে মলম লাগালো রোজার আঙুলের গিটের ভাঁজে ভাঁজে। অবশেষে আওয়াজ ফিরে পেল রোজা। ব্যথা করছে না? আদিল মাথা তুলে তাকালো, রোজার সঙ্গে সঙ্গে দৃষ্টি নুইয়ে ফেললো। জিজ্ঞেস করলো, কখন ফিরবো? হৃদির সাথে কথা হয়েছে? ওর মধ্যরাতে ওঠার অভ্যেস আছে। কথা হয়েছে রাতে, ঘুম থেকে উঠে কল করবে। ফিরবো কখন? আদিল জবাব দিল না সেই কথায়। হাত বাড়িয়ে রোজার মুখের সামনে চুলগুলো কানের পেছনে গুজতে দিল পরম যত্নের সাথে। সকালে নাস্তা করে রোজা বসেছে বসবার ঘরে। নূরজাহান গল্প বলছিল, তার আর তার স্বামীর ভালোবাসার গল্প। রোজা মন দিয়েই শুনছিল। তক্ষুনি শান্ত এসে ফোন ধরিয়ে দিয়ে গিয়েছে। স্ক্রিনে হৃদির হাস্যোজ্জ্বল মুখ, সবগুলো দাঁত বের করে পরীর মতন হাসছে। রোজা হতভাগ। ঘুম থেকে উঠে রোজাকে না পেয়েও বাচ্চাটা হাসছে, কাঁদছে না। কেন এত জান প্রাণ দিয়ে মিস করে? স্ক্রিনের অপর পাশের হাস্যোজ্জ্বল মুখ থেকে প্রশ্ন করেই বসলো, তুমি হাসছো মা? হৃদি দাঁত বের করে বলল, তুমি কি খুব এনজয় করছো মম? রোজা আশ্চর্য, কি এনজয় করবো? ড্যাডের আদর। হোয়াট? ড্যাড বলেছে তুমি আদরের জন্য বায়না করছো, যেভাবে আমি করি তোমাকে তাই স্পেশাল প্রিন্সেস ট্রিটমেন্ট আদর দিতে ওখানে নিয়ে গিয়েছে। মম, ইউ আর দুষ্টু জাস্ট লাইক মি। নূরজাহান চমৎকার একজন নারী, অসাধারণ ব্যক্তিত্বের। তাকে রোজার ভীষণ ভালো লেগেছে। আজকে পুরো বেলা জুড়ে রোজার সঙ্গ দিয়েছে, ঘুরিয়ে দেখিয়েছে পুরোটা ফার্ম হাউস। আপাতত নূরজাহান রান্নাঘরে কফি বানাচ্ছে রোজার জন্য। রোজা চুপচাপ দাঁড়িয়ে দেখছে তার কফি বানানো ব্যস্ত শরীরটা। কফি বানাতে বানাতে ভদ্রমহিলা ছোট ছোট বিষয়ে গল্প করছে, মন দিয়ে শুনছিল রোজা। গল্পে গল্পে ফট করে নূরজাহান বলে বসলো, পরিস্থিতি মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে ম্যাডাম। আমাদের স্যার তো এমন ছিলেন না, ভীষণ চঞ্চল। থমকালো নূরজাহান, সম্ভবত মুখ ফসকে বলে ফেলেছে। দৃষ্টি এড়িয়ে গেল কেমন, অথচ রোজা দু কদম এগিয়ে এসে দ্রুত জানতে চাইল, কি হয়েছিল? কোন পরিস্থিতির কথা বলছেন নূরজাহান? নূরজাহান থতমত খেলো, ভুলেও আর দৃষ্টি তুলে তাকালো না। বিষয়টা সে এড়াতে উতলা হয়ে আছে তা বেশ বুঝতে পারলো রোজা। চাপা আগ্রহ দমলো এতে, তবে চলে গেল না পুরোপুরি। আগ্রহ ধীরে ধীরে গাঢ় হতে থাকলো ক্রমশ। কি হয়েছিল আদিল মির্জার সাথে যা তাকে এমনভাবে পরিবর্তন করতে বাধ্য করেছে? তার মানে কি অতীতে ঘটে যাওয়া ঘটনার সাথে নূরজাহান জড়িত? পুরাতন কর্মচারী বুঝি? জানে আদিলের অতীত। নূরজাহান কফির মগ নিয়ে এলো, বাড়িয়ে দিতেই মগটা নিল রোজা। নূরজাহান স্বাভাবিকভাবে হেসে জানতে চাইল, খেয়ে বলুন ম্যাডাম, কেমন টেস্ট? ধোঁয়া ওঠা কফির মগে চুমুক বসালো রোজা। কফিটা দারুণ হয়েছে, তেতো না আবার মিষ্টিও না, দুটোর মাঝামাঝিতে। দারুণ, বেশি মিষ্টি না আবার তেতোও না। বিপরীতে মিষ্টি করে হাসলো নূরজাহান। রোজা কফির মগ হাতে এসে বসলো সোফায়। ঘড়ির কাঁটা ঘুরছে তখন 6টায়। কিছুক্ষণ আগে ক্লান্ত জানিয়ে গিয়েছে তারা বের হবে কিছুক্ষণের মধ্যে। সেই যে ভোরে আদিলকে দেখেছিল আর সারাদিনে তার দেখা মেলেনি, বাড়ির বাইরে ছিল। গতকাল রাতের ঘটনা সামলাতে কি এমন দৌড়ঝাঁপের মধ্যে আছে মানুষটা, জানা নেই রোজার। তবে আজ করতে পারছে একটু। কফির মগে চুমুক দিতে গিয়ে দৃষ্টি পড়ল হাতের ওপরে। মনে হলো এখনো উষ্ণ খসখসে একজোড়া হাত তার হাত ধরে ব্যথা নিবারণের জন্য আদরে ভঙ্গিতে বুলিয়ে যাচ্ছে। সে দৃশ্য ভেসে উঠল আচানক। ম্যাডাম। রোজা ফিরল তৎক্ষণাৎ, ক্লান্ত এসে দাঁড়িয়েছে, ডাকছে তাকে বেরোনোর জন্য। রোজা কফিটা শেষ করে উঠে দাঁড়ালো, তৈরি হওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। পছন্দ অনুযায়ী একটা কালো রঙের শর্ট হাতার ওয়ান পিস পরে নিল। গোলকাট ওয়ান পিস এসে পড়েছে হাঁটুর বেশ খানিকটা নিচে। কালো রঙের হিল পায়ে চুলটা ছাড়া রাখলো, পারফিউম ছিটিয়ে নিল গলার কাছটায়। হাত ঘড়িটা পরে নিল ডান হাতে, বাঁ হাতে ব্রেসলেট। অবশেষে রুম ছেড়ে বেরিয়ে এলো। সিঁড়ির কাছটাতে আসতেই দেখলো আদিল প্রবেশ করছে, পরনে কালো রঙের স্যুট। তার পেছনে শান্ত এলেন, কথা বলছিল। বলতে বলতে তাকালো ওপরে। রোজা না তাকিয়ে উপলব্ধি করতে পারে একজোড়া তীক্ষ্ণ চোখের দৃষ্টি তাকেই দেখছে যে। রোজা সিঁড়িগুলো বেয়ে নেমে আসতেই আদিল ডাকলো, নূরজাহান। নূরজাহান কাছাকাছি ছিল, এগিয়ে এসে বলে, জি। একটা শাল নিয়ে আয়।
রোজা বোকার মতো দাঁড়িয়ে থেকে নিঃশব্দে দেখলো নূরজাহান ওপরে চলে গিয়েছে। আদিল বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আপাদমস্তক দেখতে দেখতে পেছনে এসে দাঁড়িয়েছে। তার পিঠ মানুষটা চওড়া বুক স্পর্শ করবে এমন ভাব। রোজা অনুভব করতে পারছে তপ্ত শ্বাস প্রশ্বাসের অস্তিত্ব। মৃদু বাতাসে উঠতে থাকা লম্বা চুলগুলো ছুঁয়ে দিয়েছে আদিলের গম্ভীর মুখ। আদিল চোখ বুঝল, মাথাটা এগিয়ে নিতেই লম্বা নাকটা ডুবে গেল চুলের ভাঁজে ভাঁজে। রোজা নড়ল না, শুধু শুনলো। তার মন একটাই প্রশ্ন করে যাচ্ছে, কি চায় সে? কি অন্যমনস্কতার প্রভাবে মনের প্রশ্নটা ঠোঁটে চলে এলো বুঝি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।